Hello friends, welcome back to my channel. Today I will start the discussion of The Great Escape. Great Escape is written by Sugata Bose. This is the lesson 4 of class 8. Let's start. Let's start with the author Sugata Bose. Sugata Bose is a historian, author and the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. তাহলে সুগত বোস কে ছিলেন না? সুগত বোস একজন ঐতিহাসিক লেখক এবং তিনি ছিলেন গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স হার্ভার্ড ইউনিভার্সিটির। বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। ফলে তার বাবা মা ছিলেন ডক্টর শিশির কুমার বোস। আর এই শিশির কুমার বোসের সঙ্গে আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর মানে একটা ওতপ্রোত সম্পর্ক ছিল, কারণ তার দাদার ছেলে ছিল এই শিশির কুমার বোস এবং সেই তার সুযোগ্য সন্তান হচ্ছেন এই ডক্টর সুগত বোস। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বোস, যিনিও স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্রকে যথেষ্ট স্নেহ করতেন, সেই শরৎচন্দ্র বোসের নাতি ছিলেন তিনি। In 2011, Bose published His Majesty's Opponent. His Majesty's Opponent বলে একটি বই তিনি লেখেন এবং সেটা প্রকাশিত হয় 2011 সালে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দিস বুক। এই বইটি থেকেই এই বর্তমান টেক্সটটি নেওয়া হয়েছে। তবে বন্ধুরা জানিয়ে রাখি, এই সুগত বোস যে সেপ্টেম্বর 1956 জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে, তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন এবং তারপরে পিএইচডি লাভের জন্য তিনি চলে যান কেমব্রিজ ইউনিভার্সিটিতে। ফলে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভের পরে 2001 সালে তিনি গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স হার্ভার্ড ইউনিভার্সিটিতে যুক্ত হন। তারপর 2011 সাল থেকে তিনি প্রেসিডেন্সি কলেজের মেন্টার গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলান। 2014 সালে সুগত বোস বিকেম দ্য মেম্বার অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তিনি যে বিখ্যাত বইগুলো লিখেছিলেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য অবশ্যই এখানে উল্লেখ করেছি, হিজ মেজেস্টিজ অপোনেন্ট, সুভাষচন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়ার স্ট্রাগল এগেনস্ট এম্পায়ার, এই বইটি। এছাড়াও 100 হরাইজন্স দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য এজ অফ গ্লোবাল এম্পায়ার, এই বইটিও তার লেখা। ফলে সুগত বোস যেহেতু এই স্বাধীনতা সংগ্রামী এবং ভারতবর্ষের মুক্তিযুদ্ধের একজন সৈনিক, নেতাজি সুভাষচন্দ্র বোস যার নামে একটা শিহরণ তৈরি হয়, সেই পরিবারের সদস্য এবং হিজ মেজেস্টিজ অপোনেন্টে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে লিখলেন এবং অবশ্যই এখানে তিনি কিভাবে সুভাষচন্দ্র বোস ভারতবর্ষে ইংরেজ শাসনের যে চক্রব্যূহ থেকে বাইরে বেরিয়ে গিয়ে, কারণ তাকে আমরা জানি গৃহবন্দী বা নজরবন্দি করে রাখা হয়েছিল, সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন, সেই কাহিনী মূলত এই টেক্সটে বর্ণিত হয়েছে। তাই গ্রেট এস্কেপ বলতে আমরা বলতে পারি মহা নির্বাণ বা মহা নিষ্ক্রমণ। কীভাবে তিনি এস্কেপ মানে পালিয়ে যাওয়া, চলে যাওয়া, এবং সেই চলে যাওয়া পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যা পরবর্তীকালে তিনি সংগঠিত করেছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এবং তারপরে বলা চলে তার জীবনের নানা রহস্যময় অধ্যায়, নানাভাবে গবেষণার এখন বিষয়, অনেক কমিশন বসেছে। তা যাই হোক, সেই দ্য গ্রেট এস্কেপ, যাতে শিশির বোস হেল্প করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তার বাবা, তাদের কাহিনী আমরা এখানে পড়ব। But before going to the text itself, let us share a few things. Let's share what qualities do you think you should possess in order to be a leader. একজন নেতা হতে গেলে তোমার মনে হয় কোন গুণগুলো থাকা দরকার? অ্যাকচুয়ালি নেতৃত্ব দেওয়ার জন্য যে কাজ তুমি করতে চলেছো সেই কাজ সম্পর্কে সঠিক ধারণা তোমার অনুগামীদের মধ্যে দিতে হবে। A leader should have a clear concept of the work that he wants to get done by his followers. He should also be helpful and appreciate others' works. অন্যদের কাজকে তাকে প্রশংসা করতে হবে। And he must be a good orator. এবং একজন ভালো নেতা হতে গেলে মনে করা হয় যে তিনি একজন সুবক্তা হবেন এবং তার বক্তব্যের দ্বারা, তার কর্মের দ্বারা তিনি অন্যদের অনুপ্রাণিত করবেন। যাই হোক, আর একটি প্রশ্ন রয়েছে, সেটা আমাদের জেনে নিতে হবে, কারণ আমরা একজন ন্যাশনাল হিরোকে নিয়ে, ন্যাশনাল লিডারকে নিয়ে আলোচনা করছি, নেতাজি সুভাষচন্দ্র বোস।
ইফ ইউ হ্যাড বিন বর্ন বিফোর ইন্ডিপেন্ডেন্স, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ কুড হ্যাভ ডান ফর ইউর কান্ট্রি? যদি তুমি স্বাধীনতার আগে জন্মাতে তাহলে তুমি তোমার দেশের জন্য কি করতে? এই প্রশ্নটির উত্তর তোমরা নানাভাবে ভাবো, কারণ যে সমস্ত ব্যক্তি স্বাধীনতার আগে জন্মেছিলেন তারা সবাই যে দেশের জন্য উৎসর্গীকৃত প্রাণ ছিলেন এমনটা নয়। অনেকে স্বার্থপরতার মোহে আবদ্ধ ছিল, তাদের নাম এই পৃথিবীতে আর কেউ স্মরণও করে না। তাই তুমি আদর্শবাদীভাবে ভাবতে পারো যে আমি আমার দেশের স্বাধীনতার জন্য লড়াই করতাম। I would have fought for my country's freedom. I would not have been able to see my country under the British rule, so I would join the army to fight against the British colonial rule. বিদেশি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য আমি দেশের জন্য লড়াই করতাম। তা এইভাবে তুমি উত্তরও সাজাতে পারো, কিংবা তোমার যদি আলাদা কোনো ভাবনা থাকে তাহলে তুমি সেটাও শেয়ার করতে পারো। অ্যান্ড বিফোর গোয়িং টু দ্য ডিরেক্ট টেক্সট, লেট আস রিড অ্যাবাউট নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস, বর্ন 23 জানুয়ারি 1897, 1897 সালের 23শে জানুয়ারি যিনি জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। তিনি সবচেয়ে বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্বদের একজন ছিলেন। হু ফট ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন ফ্রম দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের হাত থেকে। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যাকে আইএনএ বলা হয়। তিনি আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন। ফাউন্ডেড মিন্স এস্টাবলিশড, এস্টাবলিশড মানে প্রতিষ্ঠা করা। ESTABLISHED, এস্টাবলিশড মানে স্থাপন করা। হি সেট আপ, সেট আপ মানেও স্থাপন করা, তবে সেট আপটা ফ্রেজাল ভার্ব। হুইচ ইনক্লুডেড এ ওমেন্স রেজিমেন্ট টু, যার মধ্যে মহিলা বাহিনীও ছিল। আমরা জানি নারী বাহিনী অন্তর্ভুক্ত ছিল, যাতে লক্ষ্মী সাহেগাল এবং আরও অনেকেই এই মহিলা ব্রিগেডের অন্তর্গত ছিলেন। ইন 1941 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, তাকে বাড়িতেই আটক করে রাখার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার 1941 সালে। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, যার মানে হলো গৃহবন্দী করে রাখা, নিজের বাড়িতেই নিজেকে কনফাইন্ড করে রাখা, বন্দি করে রাখা। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস, এবং এই নিম্নলিখিত আখ্যানটি বর্ণনা করে দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াজ ফ্রিডম। যে ভারতের স্বাধীনতার জন্য তার লড়াইকে জারি রাখতে ব্রিটিশদের এই কবজা থেকে সুভাষ বোসের রোমাঞ্চকর ও নির্ভীকভাবে পালিয়ে যাওয়ার কাহিনী বর্ণিত হয়েছে এই নিম্নলিখিত অধ্যায় দ্য গ্রেট এসকেপে। কারেজিয়াস মানে সাহসী, ব্রেভ। এসকেপ, ক্লাচেস মানে মানে কি বলে, আটকে রাখা, একটা কবজা করে রাখা, ক্যাপচার। ব্রিটিশরা তাকে ক্যাপচার করে রাখতে চাইছিল। তো চলো আমরা শুরু করি টেক্সট। লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ when Shishir, his nephew, entered Subhas's bedroom that December afternoon. Looking pale and thin, বিবর্ণ এবং জীর্ণ দেখাচ্ছিল। থিন মানে আমরা জানি রোগা, থিন মানে জীর্ণ শীর্ণ, শীর্ণ চেহারার, আর পেল মানে বিবর্ণ, অ্যাজ ইফ ব্লাডলেস, ফ্যাকাশে দেখাচ্ছিল তাকে। অ্যান্ড থিন অপোজিট ওয়ার্ড হবে থিক, থিনের অপোজিট ওয়ার্ড হবে থিক। থিন মানে পাতলা, আর থিক মানে মোটাসোটা বা ফ্যাট আর ফ্যাটি। যাকে বিবর্ণ এবং ফ্যাকাশে দেখাচ্ছিল উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, একটা আধ খোঁচা, আধ গজানো দাড়ি, এবং বুশি মুখ, বুশি মানে অনেকটা খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে, বিয়ার্ড মানে দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লাইনিং, সুভাষ হেলান দিয়েছিল, অন হিজ পিলোজ, বালিশে হেলান দিয়ে শুয়েছিল। পিলো মানে বালিশ, রিক্লাইনিং মানে ঝুঁকে থাকা, বেন্ডিং। তিনি যখন এই আধশোয়া অবস্থায় ছিলেন,
যখন শিশির হিজ নেফিউ, তার ভাইপো, আমরা জানি কে এই শিশির। শিশির বলতে এখানে শরৎ বোসের ছেলের কথা বলা হচ্ছে। শিশির হিজ নেফিউ এন্টার্ড সুভাষেস বেডরুম, সুভাষের শোয়ার ঘরে ঢুকলো। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই দিন ডিসেম্বরের বিকেলবেলায়, অর্থাৎ ডিসেম্বরের বিকালবেলায় সুভাষের শোয়ার ঘরে তার ভাইপো শিশির এলো। যখন সুভাষ তার বালিশে ঝুঁকেছিল এবং সুভাষকে দেখাচ্ছিল ফ্যাকাশে জীর্ণ শীর্ণ চেহারার এবং মুখে খোঁচা খোঁচা আধ গজানো দাড়ি, হাফ গ্রোন বিয়ার্ড আছে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে বিছানার উপর ডান দিকে বসতে বললেন। মেড হিম সিট মানে তাকে বসালেন। সিট মানে আমরা জানি বসা, এটা ভার্ব, আর নাউন হবে SEAT। সিট মানে বসার জায়গা। টু হিজ রাইট মানে তার ডান পাশে, অপোজিট ওয়ার্ড হবে লেফট, ডান পাশ রাইট সাইড, লেফট সাইড বাম পাশ। অন দ্য বেড, বিছানার ডান পাশে তাকে, তার ডান পাশে তাকে বসতে দিলেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির হি সেড, শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে, ইন্টেন্সলি মিন্স কিনলি, কিনলি মানে গভীরভাবে, খুব নজর করে তার দিকে তাকিয়ে তিনি বললেন, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? অর্থাৎ তার ভাইপোর শরণাপন্ন হলেন সুভাষচন্দ্র বোস। শিশির নডেড, শিশির সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। নড মানে মাথা নাড়া। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট, কাজটা ছিল যা দেখা গেল। অ্যাজ ইট টার্নড আউট মানে, টার্ন আউট মানে প্রকাশ করা, প্রকাশিত হওয়া, মানে প্রকাশিত হলো, অর্থাৎ জানা গেল যে কাজের কথা সুভাষ শিশিরকে বলছে, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, যে সেটা হলো সুভাষকে ভারত থেকে পলায়নে বা পালিয়ে যেতে, পলায়নে পরিকল্পনা করা আর সেটাকে কার্যকর করা। হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট, ক্যারি আউট মানে পালন করা, এক্সিকিউট, ক্যারি আউট মানে এক্সিকিউট। সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, সুভাষকে ভারত থেকে পালিয়ে যেতে সাহায্য করতে হবে। তাহলে দুটো কাজে সাহায্য করতে হবে, একটা পরিকল্পনা করতে এবং সেই পরিকল্পনাকে রূপায়ণ করতে সাহায্য করতে হবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কল, শিশিরকে তার কাকার গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে, ড্রাইভ করতে হবে। ড্রাইভ মানে গাড়ি চালানো। ইন দ্য ডেড অফ দ্য নাইট, গভীর রাতে। টু এ রেলওয়ে স্টেশন ফার ওয়ে ফ্রম ক্যালকাটা, কলকাতা থেকে অনেক দূরের একটা রেল স্টেশনে। অর্থাৎ সেই দুপুরবেলায় বা বিকেলবেলায় যখন শিশির তার ঘরে এলো, সুভাষ তার কাছে সাহায্য চাইলেন এবং বললেন যে তুমি আমাকে কি সাহায্য করতে পারবে? কীরকম সাহায্য? না, গভীর রাতে, ইন দ্য ডেড অফ নাইট, হি হ্যাড টু ক্যারি হিজ আঙ্কল টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। তখন কলকাতার নাম ছিল ক্যালকাটা, বর্তমানে নাম হয়েছে কলকাতা। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, তার কাকার বাড়ি থেকে, রেসিডেন্স মানে বাসস্থান বা বাড়ি, অ্যাট এলগিন রোড, তখন সুভাষের বাড়ি ছিল এলগিন রোডে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট 1 উডবার্ন পার্ক ইন দ্য স্টেট অফ ওন্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। ফলে এলগিন রোডে অবস্থিত তার কাকার বাড়ি থেকে শিশির সে রাতে হাঁটতে হাঁটতে তার নিজের বাড়িতে এলো। অর্থাৎ তার বাড়িটার অবস্থান কোথায় ছিল? 1 উডবার্ন পার্ক। কেমন অবস্থায় এলো? ইন দ্য স্টেট, স্টেট মানে অবস্থায়, অফ ওন্ডার বিস্মিত হয়ে, অ্যান্ড সাবডিউড, সাবডিউড মানে চাপা, চাপা, এক্সাইটমেন্ট মানে উত্তেজনায়। অর্থাৎ হি ওয়াজ ইন এ স্টেট অফ সারপ্রাইজ, সারপ্রাইজ মানে বিস্ময় এবং চাপা উত্তেজনা নিয়ে সে নিজের বাসায় ফিরে এলো। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস, পুলিশ সুভাষের ঘরের উপরে নজর রাখছিল। কিপ ওয়াচ মানে নজর রাখা, লক্ষ্য রাখা। অবজার্ভড সুভাষের হাউস, সুভাষের ঘরকে নজর রাখছিল। কেন না সুভাষ বাইরে বেরিয়ে মানুষজনকে স্বাধীনতা আন্দোলনে উজ্জীবিত করছে, তাকে তাই বাড়িতেই বন্দি করে রাখা হলো, নজরবন্দি করে রাখা হলো। ইংরেজ সরকার এই নির্দেশ দিয়েছিলেন।
Though it was normal for a nephew to visit an ailing uncle, অসুস্থ কাকাকে দেখতে যাওয়া একজন ভাইপোর পক্ষে যেহেতু স্বাভাবিক ব্যাপার, যদিও সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। সুভাষের একটা অতিরিক্ত অজুহাত ছিল। এক্সকিউজ মানে অজুহাত, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, এক্সট্রা। অ্যাডিশনাল মানে হলো এক্সট্রা, এক্সট্রা একটা কজ ছিল, এক্সকিউজ বা মানে অজুহাত সে তৈরি করতো ফর মিটিং হিজ নেফিউ, তার এই ভাইপোর সঙ্গে দেখা করার। শিশির ওয়াজ গুড অ্যাট মানে কিন্তু দক্ষ, এক্সপার্ট। গুড অ্যাট মানে এক্সপার্ট। শিশির ওয়াজ এক্সপার্ট অ্যাট অপারেটিং দ্য রেডিও। রেডিও চালানোয় শিশির কিন্তু খুবই দক্ষ ছিল। হি হেল্পড সুভাষ, সে সুভাষকে সাহায্য করত লিসন টু ফরেন ব্রডকাস্টস। ব্রডকাস্টস মানে বেতার সম্প্রচার বা রেডিওতে যে খবর সম্প্রচারিত হয় তাকে বলা হয় ব্রডকাস্ট। এবং ফরেন মানে বিদেশি, বিদেশি সম্প্রচার শুনতে সে তার কাকা সুভাষকে সাহায্য করত। এবং যেহেতু এই রেডিও অপারেট মানে চালনা করা, চালনা করতে, রেডিও চালাতে যেহেতু শিশির খুব দক্ষ ছিল, তাই সুভাষ শিশিরকে ডেকে পাঠাতো। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং শিশির পালানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করলো। এসকেপ মানে পলায়ন, নিষ্ক্রমণ, পালিয়ে যাওয়া। নিজের বাড়ি থেকে, এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে যেতে নানা পরিকল্পনা তারা করলো। মিনস মানে উপায়, মেথড। ভেরিয়াস মেথডস অ্যান্ড প্রসেসেস আর ডিসকাসড ফর এসকেপ। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে গাড়ি চালিয়ে চলে যাবে। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, সবচেয়ে স্বাভাবিকভাবে। ন্যাচারাল মানে স্বাভাবিক, ফ্যাশন মানে ভাবে, এখানে ফ্যাশন মানে ম্যানার। ইন দ্য মোস্ট নর্ম্যাল ম্যানার, সবচেয়ে স্বাভাবিকভাবে তারা চলে যাবে। থ্রু দ্য মেইন গেট, প্রধান ফটক দিয়েই বেরিয়ে যাবে, কারণ অন্য দিক দিয়ে বেরিয়ে গেলে লোকের সন্দেহ হবে। আর প্রধান ফটক দিয়ে যদি একদম সাহসে ভর করে বেরিয়ে যায় তাহলে অতটা কেউ সন্দেহ করবে না। শিশির ওন্ড এ জার্মান কার। শিশিরের একটা জার্মান গাড়ি ছিল, কল্ড দ্য ওয়ান্ডারার। গাড়িটার নাম হচ্ছে ওয়ান্ডারার। ফলে ওয়ান্ডারার এইটা হচ্ছে দ্য নেম অফ দ্য কার। এবং ওয়ান্ডারার নামের একটি জার্মান গাড়ি যেহেতু শিশিরের ছিল, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটা সুভাষ বেছে নিয়েছিল তাদের যাত্রার জন্য, অর্থাৎ তাদের এই পলায়নের জন্য, গ্রেট এসকেপের জন্য। ইংরেজ হিজ মেজেস্টি, যার অপোনেন্ট ছিলেন স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি পালিয়ে যেতে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার জন্য তিনি এই ওয়ান্ডারার গাড়িটাকে পছন্দ করেছিলেন। তাহলে আমরা ফার্স্ট পার্ট পড়ে ফেললাম। ফার্স্ট পার্টে যে ওয়ার্ড নেস্ট রয়েছে একবার আমরা নজর দেব। দেখো, রিক্লাইনিং মানে ঝুঁকে থাকা, লিনিং ব্যাক আর বেন্ডিং, স্টুপিংও বলতে পারি, STOPING। সাবডিউড মানে হাস্ট, চাপা। এইলিং অসুস্থ, সিক। অ্যাডিশনাল এক্সট্রা, অপারেটিং ফাংশনিং, ব্রডকাস্টস রেডিও মেসেজেস। ফ্যাশন মিন্স ওয়ে অর ম্যানার, ভাবে। যাই হোক, আমাদের এই প্রথম অংশ আমরা পড়ে শেষ করলাম। পরবর্তী অংশগুলোর জন্য তোমরা পরবর্তী ভিডিও দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।